সরকারি দল বিএনপি কি প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গে একটি যুদ্ধাবস্থায় আছে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডের বাকি অংশে চেষ্টা করব এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং সঙ্গে থাকবার জন্যে সেই জন্যে আপনাদের সবাইকে আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো যেটি বলছিলাম যে বিএনপি কি প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গে যুদ্ধাবস্থায় আছে, তো পরিস্থিতি সেরকমই ইঙ্গিত করছে। তার আগে একটু বলে নেওয়া ভালো, পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনাটি শুরু হতে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তো শেষে জানা গেল ইরান বিবৃতি দিয়ে পরিষ্কার করে বলেছে যে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে না। তারা যাচ্ছে ইসলামাবাদে এবং যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রেরও প্রতিনিধি দল আসবে বলে শোনা গেছে, ট্রাম্প বলেছেন। তো ইরান জানিয়ে দিয়েছে একেবারে সাফ সাফ কথা যে তারা যুক্তরাষ্ট্রের কারোর সঙ্গে মিটিংয়ে বসছে না, তারা পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসছে। আর কারণ হলো ইরান যুক্তরাষ্ট্রের কথার উপর আস্থা রাখতে পারছে না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান দল পুরোপুরি আস্থা হারিয়েছে। ইরান তাদের উপর কোনো আস্থা রাখতে পারছে না এবং পারবার কোনো সুযোগও নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন, খোঁজখবর রাখছেন। তো আমাদের বিএনপি কি আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক মহল কিংবা এই দেশের মানুষ বিএনপির উপর একেবারে কমপ্লিটলি আস্থা হারিয়ে ফেলবে এবং সেটি ঘটবে খুব তাড়াতাড়ি? পরিস্থিতি কি এরকম? এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। তার আগে পুরনো কথা একটু বলে নেই। নির্বাচনের আগে আমরা দেখেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত ইসলামের সঙ্গে একটি যুদ্ধাবস্থায় ছিল। তো নির্বাচন পূর্ব সময়ে প্রতিপক্ষ একে অপরকে আক্রমণ করে কথা বলেন, কৌশলগতভাবে পরাজিত করবার চেষ্টা করেন, সেটি ভিন্ন। কিন্তু যেই ইস্যু নিয়ে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির যুদ্ধাবস্থা চলছিল সেইটি নিয়ে অন্তত চলা উচিত ছিল না। যেমন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে বিএনপি প্রশ্ন তুলছিল এবং ৭১ কার্ডটি তারা খেলছিল পুরো সময়টি নির্বাচন পূর্ব, যেটি হাস্যকর এবং বিএনপির জন্য লজ্জার ছিল, নিতান্ত লজ্জার। কারণ এই বিএনপির দাবি অনুযায়ী এই ৭১-এ দেশের স্বাধীনতা বিরোধী দলটি, গণহত্যার সঙ্গে যুক্ত দলটি জামায়াত ইসলামী, এই দলটির সঙ্গে তাদের সিনিয়র নেতারা, যারা এখন নেই, প্রয়াত, প্রতিষ্ঠাতা থেকে শুরু করে দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারা দুজনেই এই দলটির লোকজনের সঙ্গে রাজনীতি করেছেন। ১ বছর ২ বছর না, দশকের পর দশক। তো তাহলে হঠাৎ করে এসে বিএনপির এই প্রজন্ম কেন বলছে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এখন আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে ৭১ ইস্যু তাদের জন্য এত বড় কেন হয়ে গেল? হতেও পারে তারেক রহমানের ভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে, তার মা বাবার থেকে আলাদা। তাহলে তার আগের মা বাবার রাজনীতির ভুল স্বীকার করে নিতে হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সেই ভুল স্বীকার করে নিতে হবে যে আমাদের সিনিয়র নেতারা, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারা যে বিএনপি করতেন সেই বিএনপিতে ভুল ছিল। তারা বুঝতে না পেরে কিংবা নিজের স্বার্থে মুক্তিযুদ্ধের বিরোধী কিছু শক্তিকে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে তারা কাছে টেনেছেন, রাজনীতিতে পুনর্বাসন করেছেন। সেটি তাদের ভুল ছিল, আমরা দুঃখ প্রকাশ করছি। সেই জন্যে নতুন বিএনপিতে সেই ভুল আমরা আর করবো না। তাদের সঙ্গে আমাদের কোনো রকমের রিকনসিলিয়েশন, উঠা বসা, অ্যালায়েন্স কিছুই হবে না, কখনোই হবে না। এবং তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি হিসেবে গণ্য হবে, তাদের আমরা প্রতিহত করতেই থাকবো, এই ঘোষণা দিয়ে করতে হতো কাজটি। কিন্তু তারা সেটি করেননি, তারা সরাসরি বিরোধিতায় লিপ্ত হয়েছেন। আবার বলেননি তাদের অ্যানসেস্টাররা ভুল করেছেন, সে কথাও বলেননি। আচ্ছা, ফাইন। তাহলে এইখানে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপি বেইমানি করেছে, গাদ্দারি করেছে। কারণ প্রয়োজনে তাদেরকে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে। আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে, তারা যখন মনে করেছে তারা শক্তি সামর্থ্যে নিজেরাই যথেষ্ট, নির্বাচন করে জিতে আসতে পারবে, কিংবা কারোর সঙ্গে তাদের আলাপ হয়েছে, কথা হয়েছে যে এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হবে, তারা ক্ষমতা পাবে,
তখন তারা মনে করেছে জামাত ইসলামকে আর দরকার নেই, তাই তাদেরকে অ্যান্টাগোনাইজ করা যাবে, শত্রু ভাবাপন্ন করে তোলা যাবে যত রকমভাবে সম্ভব, এবং সেই চেষ্টা তারা করেছে। আচ্ছা, তাহলে জামায়াত তো পুরোপুরি, যেটি এখন দেশের প্রধান বিরোধী দল, তো সেটি তো পুরোপুরি বিএনপির উপর আস্থা হারিয়েছে। আওয়ামী লীগ, আওয়ামী তোষণ নীতি আমরা দেখেছি বিএনপির নির্বাচনের পূর্ববর্তী সময়ে। তারা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যখন বা তার সরকার যখন চেষ্টা করছিলেন বা তার সরকারের কাছে লোকেরা দাবি করছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তখন বিএনপি সামনে দাঁড়িয়েছিল শিল্ড হয়ে, ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে না, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। সেই থেকে তারা আওয়ামী তোষণ শুরু করেছিল এবং এটি সুপরিকল্পিতভাবে করেছে। আওয়ামীদের মনে আস্তে আস্তে এই বোধ দেবার চেষ্টা করেছে যে আমরা তোমাদেরই লোক, আমাদের জেতাও, আমাদের ক্ষমতা আসতে দাও, আমরা তোমাদের আবার পুনর্বাসন করব। এবং নির্বাচন পূর্ব প্রতিটি দিন আমরা দেখেছি আওয়ামী তোষণ বেড়েই চলেছিল বিএনপির সব মহলে। তো এবং নানাভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিভিন্ন সমাবেশগুলোতে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীদের যত মামলা আছে, হামলা আছে, সব তুলে নেবে, সব তারা দেখবে। অর্থাৎ আওয়ামীরা ধারণা করেছিল যে তারা পুনর্বাসিত হতে যাচ্ছে বিএনপির হাত ধরে। অথচ নির্বাচন যখন হয়ে গেল, বিএনপি যখন সরকার গঠন করলো, এখন তারা দলটিকে নিষিদ্ধ করলো। অধ্যাপক ইউনূস বা তার সরকার তো দলের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তারা দলটিকে নিষিদ্ধ করেছে। তো এইটি কি বিএনপির সাথে তাদের বেইমানি হয়নি, গাদ্দারি হয়নি? হয়েছে। তো তার মানে পলিটিক্যাল অ্যারিনাতে তারা গাদ্দার হিসেবে নিজেদের দাঁড় করাচ্ছে, পরিচিতি তৈরি করেছে। আচ্ছা, তো এবার মূল আলোচনায় ফিরে আসব। কেন বলছিলাম এত কথা? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা কেন তাকে তুলনা করছিলাম বিএনপিকে বা তার দল রিপাবলিকান পার্টির সঙ্গে? কারণ তারাও গ্রহণযোগ্যতা হারাচ্ছে, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। বিশেষভাবে যদি রিপাবলিকান দলকে নাও বলি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তাকে কেউ বিশ্বাস করছে না, পৃথিবীর কেউ তাকে বিশ্বাস করে না, তার দলের লোকেরা এখন তাকে প্রশ্নবিদ্ধ করছে। তো আমরা চাইনি যে বিএনপি এমন অবস্থায় পৌঁছে যাক, বিএনপি প্রধান জনাব তারেক রহমান তার উপর মানুষের আস্থা হারিয়ে যাক, আমরা চাইনি সেটি। বাট বিএনপি নিজেরাই ডিসাইড করেছে, আমরা না চাইলেও তো আমরা থামাতে পারবো না, ঠেকাতেও পারবো না। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, সো জামায়াত বিরোধিতা মানে জামায়াত শিবির বিরোধিতা। আচ্ছা, তো সেই বিরোধিতা রিসেন্টলি দেশ যখন নানামুখী সংকট মোকাবেলা করছে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ঠিক এই অবস্থায় আমরা দেখলাম যে হঠাৎ করে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরকে একটা ইস্যু বানিয়ে ফেলেছে এবং ছাত্র শিবিরের উপর তারা যুদ্ধংদেহী একটি মনোভাব পোষণ করছে। কথায় কথায় গুপ্ত সুপ্ত সেই ইলেকশন পূর্ব নানা রকম সেই অ্যাডজেক্টিভগুলো ফিরিয়ে এনেছে। তো তারাও ছাড়বার পাত্র নন। তারাও এখন তারেক রহমানের মান সম্মান ধরে টান দিয়েছেন, ইজ্জত নিয়ে টান দিয়েছেন। তারা বলছেন লন্ডনের কামলা, সন্ত্রাসীদের সামলা। তারপর তারা বলছেন তারেক রহমানই তো গুপ্ত, 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন, রাইট? অফকোর্স দে আর গ্রামাটিক্যালি কারেক্ট, পলিটিক্যালি অ্যাজ ওয়েল। তিনি তো গুপ্তই ছিলেন, তিনি দেশে আসতে পারেননি, মুচলেখা দিয়ে গিয়েছিলেন দেশ থেকে। তো এই আলাপগুলো এখন করতে চাই না আমরা, কারণ তারেক রহমান দেশের নির্বাহী প্রধান। আমার নিজেরও খারাপ লাগছে আলাপগুলো করতে, কিন্তু তারেক রহমান নিজে কি করে ভুলে গেলেন যে তিনিও অসম্মানের শিকার হবেন তিনি যদি প্রতিপক্ষকে বা তার দল বা তার নেতারা কিংবা তার ছাত্রদল যদি প্রতিপক্ষকে নিয়ে টানাটানি করে, তাদের কাসুন্দি ঘাটবার চেষ্টা করে প্রয়োজনে অপ্রয়োজনে, তারা তো ছেড়ে কথা কইবে না, কোনো কারণ নেই বলবার। তো সেই বিষয়টি ঘটছে, খুব খারাপ। আর প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে ঘিরে যে একটি অশ্লীল কুরুচিপূর্ণ পোস্ট, একটি এআই জেনারেটেড ফটোকার্ড নিয়ে যা ঘটে গেল গত 3 দিন ধরে দেশে যা ঘটছে, মূলত বুধবার থেকে শুরু হয়েছে। মোসাদ্দেকের উপর প্রথম হামলা করবার চেষ্টা করা হয়, মোসাদ্দেকের দাঁত ভেঙে ফেলবার চেষ্টা করা হয়। ছাত্রদলের আলাউদ্দিন সেই হুমকি বুধবারে মোসাদ্দেককে দিয়েছিল। বৃহস্পতিবারে যে তুলকালাম কাণ্ড ঘটল সেটি তো আমরা দেখলাম। শাহবাগ থানার ভিতরে ডাকসু নেতাদের উপর হামলা হলো, মোসাদ্দেক এবং জুবাইয়ের উপর হামলা হলো। তো এমনকি সাদেক কায়েম ডাকসু ভিপি, তাকে পর্যন্ত অবরুদ্ধ করে রাখবার প্রচেষ্টা করা হয়েছে। তো সব কিছু মিলে আমরা যা দেখলাম, এটি একটি ভুয়া এআই জেনারেটেড ফটোকার্ড ছিল, যা কিনা কোনো ছাত্রলীগের ঈশান চৌধুরীর আইডি থেকে প্রথম শেয়ার করা হয়েছিল, পোস্ট করা হয়েছিল। সেইটি আবার একাধিক আওয়ামী আইডি থেকে, ছাত্রলীগ আইডি থেকে পোস্ট করা হয়। তারপর সেটি আবার শেয়ার করেন ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ। তো তানভীর আল হাদি মায়েদ সেটি শেয়ার করে তিনি এটি ছাত্রদল বা অন্যদের কাছে পরিচয় করিয়ে দেন যে এই কাজটি হয়েছে
শিবির করেছে। আর শিবিরের কে করেছে? আবদুল্লাহ আল মাহমুদ করেছে। আবদুল্লাহ আল মাহমুদ, যিনি কিনা ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্য প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। তো সেই মাহমুদের আইডি থেকে এটি করা হয়েছে, এই দাবি করেছেন মায়েদ, তানভীর আল মায়েদ, ছাত্রদল নেতা। কিন্তু ইন্টারেস্টিংলি রোমান স্ক্যানার ফ্যাক্ট চেকিং যে সংস্থাটি আছে, তারা ফ্যাক্ট চেক করে তারা জানিয়ে দিয়েছে দীর্ঘ পোস্টে যে এইটি এআই জেনারেটেড, এইটি ছাত্রলীগের একাধিক আইডি থেকে শেয়ার করা হয়েছে। প্রথমে ঈশান চৌধুরীর আইডি থেকে সেটি প্রকাশ করা হয় এবং ছাত্রদল নেতা তানভীর মায়েদের কথা বলা হয়েছে যে মায়েদ সেই ভুয়া জিনিসটি তার পোস্টে শেয়ার করেছে মাহমুদের নাম দিয়ে। কিন্তু মাহমুদের নাম তাহলে কীভাবে জড়িয়ে গেল? মাহমুদের কোনো একটি পোস্টের উপর সুপার ইম্পোজ করা হয়েছে সেই কুরুচিপূর্ণ অশ্লীল ফটোকার্ডটি, সেভাবে মাহমুদের নাম জড়িয়ে যায়। তো এইসব যাচাই বাছাই না করে, এই ফ্যাক্ট চেকিংয়ের বিষয়গুলো নিয়ে মাথা না ঘামিয়ে হোলসেল মাহমুদকে দোষারোপ করা হলো, শিবিরকে দোষারোপ করা হলো, তাদের বিরুদ্ধে নানা কটূক্তি, তাদের উপর হামলা, পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে চলে গেল। তো এখন ছাত্রদলকে বলবো, বিএনপিকে বলবো, তাদেরও ফ্যাক্ট চেকিং সংস্থা দরকার নিজেদের, কিংবা রুমার স্ক্যানারের সঙ্গে তাদের চুক্তি করতে হবে। এরকম যারা যারা আছে ডিসমিস ল্যাব, যে এরকম কোনো কিছু হলে তারা যাতে আগে ফ্যাক্ট চেক করেন। কারণ এইটিও কিন্তু অসম্ভব না, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ চেষ্টা করছে এখন শিবির এবং ছাত্রদলকে লাগিয়ে দিতে, এবং লাগিয়ে দিয়েছে, তারা পেরেছে সাকসেসফুলি করতে। তো ছাত্রদল কৌশলী হলে সেগুলো যাচাই বাছাই করলে কতটা ফ্যাক্ট সেখানে আছে, পরিস্থিতি এত খারাপ হতো না, এদিকে গড়াতো না। বাট তারা সেটি করেনি, তারা যুদ্ধাবস্থা তৈরি করেছে, শিবিরের সঙ্গে যুদ্ধাবস্থায় চলে গেছে। তো এই আলাপটি এখন বাদ দেব, এইবার চলে আসি এর চেয়ে গুরুত্বপূর্ণ একটি আলাপে এই মুহূর্তে। এটি গতকাল সন্ধ্যার ঘটনা। প্রথমে আমরা তো দেখলাম চিটাগংয়ে সরকারি সিটি কলেজ থেকে শুরু হলো, তারপর পাবনায়, তারপর ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো গতকাল সন্ধ্যায় যা দেখলাম সেটি আরও ভয়াবহ। নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত জামায়াত এমপি মাছুম মোস্তফা, নেত্রকোনা 5 পূর্বধলা এলাকা। তো মাছুম মোস্তফা গতকাল সন্ধ্যায় 6টার দিকে তার নিজ গাড়ি নিয়ে জ্বালানি নেবার জন্য স্থানীয় একটি পেট্রোল পাম্প কিংবা ফিলিং স্টেশনে গিয়েছিলেন। তো সেই জায়গাটি ছিল এক্স্যাক্টলি, লোকেশনটা যদি বলতে হয়, নেত্রকোনার পূর্বধলার আতকাপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশন। তো সেই গিরিপথ ফিলিং স্টেশনে তিনি যান তার গাড়ি নিয়ে। তো এক পর্যায়ে তিনি সেখানে একটি রুমে নামাজ পড়তে ঢুকেন। তো ইতিমধ্যে বিএনপির লোকজন খবর পেয়ে গেছে, স্থানীয় বিএনপি 20, 25, 30টি মোটরসাইকেলে করে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা এসে তার গাড়ি ভাঙচুর করেন। শুধু গাড়ি ভাঙচুর করেন না, তার উপর হামলা করেন এবং তার সঙ্গে থাকা কিছু লোকজনের উপর হামলা করেন, তাদের কেউ কেউ আহত হয়েছে এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এই সংসদ সদস্যকে জামায়াত ইসলামের অবরুদ্ধ করে রাখা হয় সেই ফিলিং স্টেশনে। সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তো এখন পরিস্থিতি কোথায় গেল? শুরু হয়েছে ছাত্রদল শিবির দিয়ে, এখন বিএনপির মূল দল জামায়াতের এমপির উপর হামলা করলেন, তার গাড়ি ভাঙলেন তারা। এটি কি ইঙ্গিত দিচ্ছে? এটিতে পরিষ্কার আমাদের বলে দিচ্ছে যে এটি একটা যুদ্ধাবস্থা, এবং এই যুদ্ধাবস্থা সরকারি দল বিএনপি শুরু করেছে, জামায়াত শুরু করেনি, ছাত্র শিবিরও শুরু করেনি। কারণ ছাত্র শিবিরকে কেন্দ্র করে, ভুয়া ফটোকার্ড কেন্দ্র করে যে হাঙ্গামা ঢাকায় হয়ে গেল, সেটার জন্য ছাত্র শিবিরের কোনো দায় নেই। তাদেরকে ভুলভাবে ফাঁসানো হয়েছে, কারণ ছাত্রলীগ ফাঁসিয়েছে তাদেরকে। মাহমুদের কোনো পোস্টের উপর সুপার ইম্পোজ করে সেই ফটোকার্ড লাগিয়ে দিয়েছে। তো যাচাই বাছাই না করে ছাত্র দল সেই ট্র্যাপে পা দিয়েছে, আর সেই কারণেই এত ঝামেলা ঢাকায় হয়েছে। তো ঢাকার এটি শেষ হতে না হতেই আবার নেত্রকোনা এই হামলা এমপির উপর। আর এটি কোনো সহজ বিষয় না, একজন সংসদ সদস্যের উপর এই হামলা কেন, কোন সাহসে? বিএনপি কি শেখ হাসিনার আওয়ামী লীগের চাইতেও নিজেদের শক্তিধর মনে করছে? তাহলে তো খুব, এই চিন্তা খুব হাস্যকর হবে। তাদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্য বিষয়ক সাহায্য নিতে হবে, মেন্টাল হেলথ কেয়ার প্রফেশনালের কাছে যেতে হবে তাদের। তারা যদি মনে করে থাকেন যে তারা আওয়ামীদের চাইতে বেশি শক্তিশালী, না। বাংলাদেশের কোনো মানুষ কি ভেবেছিলেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের এত তাড়াতাড়ি পতন হবে, কিংবা কোনোদিন পতন হবে?
বিএনপি কি কোনোদিন ভেবেছিল যে তারা কখনো মাটির নিচ থেকে, গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে, শীত নিদ্রা থেকে বেরিয়ে আসতে পারবে? কখনো ভেবেছিল? ভাবেনি। যেভাবে হাসিনার পতন হয়েছে ছাত্র যুবাদের ত্যাগের মাধ্যমে, এবং এটি একটি অলৌকিক ঘটনা নিঃসন্দেহে, বিএনপিও কোনোদিন আশা করেনি, জনাব তারেক রহমান কোনোদিন আশা করেননি লন্ডন থেকে দেশে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রী হয়তো দূরের কথা, মায়ের মুখটিও তো শেষবারের মতো দেখতে পেতেন না। তো গুপ্ত সুপ্ত বলে যে লাভ তারা দিচ্ছে, যে লম্ফঝম্প করছে ছাত্র দল এবং বিএনপি, লজ্জা থাকলে তারা এটি করতো না। আর আমাদের দেশে এখন এগুলো করবার সময় না। বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, বাংলাদেশের মতো দেশ তো বটেই। আমাদের প্রধান সমস্যা এখন জ্বালানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরও বহু কিছু আছে আমাদের মোকাবেলা করবার। সেই সব বিষয় অ্যাড্রেস না করে কে গুপ্ত, কে সুপ্ত, কে একাত্তরের বিরোধিতা করেছে, সব ভণ্ডামি এবং নষ্টামি শুরু হয়েছে এই রাজনীতিতে। এগুলো যত দ্রুত বন্ধ হবে ততই আমাদের মঙ্গল, দেশের মঙ্গল, মানুষের মঙ্গল। বিএনপিকে এই সত্যটি অনুধাবন করতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সত্য অনুধাবন করতে হবে, না হলে জয় বাংলা হতে খুব বেশি সময় লাগবে না। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।